নমস্কার। নিজের লেখা কবিতা পড়ব। মধ্যবর্তীকাল কিছুদিন আমাদের কবিতা পাঠ, গদ্য পাঠ এবং ইত্যাদি পাঠ থেকে আমরা বাধ্যত বিরত ছিলাম। আজকে আবার ফিরে এসেছি, তাই আজকে প্রথমে নিজের লেখা পংক্তিগুলি পাঠ করে প্রথমে সাহস সঞ্চয় করার চেষ্টা করব। আমি চরিত্রগতভাবে খুব ভীতু মানুষ, প্রতি মুহূর্তেই ভয় পাই। আর এই ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য সাহস নিজের কাছ থেকেই আমাকে সংগ্রহ করতে হয়। আমার আর কোনো উৎস নেই সাহস সঞ্চয়ের জন্য। আমি প্রথম যে লেখাটি পড়ব তার নাম বেমানান। জানি এই স্বপ্নটিকে স্বপ্ন হিসাবেও মানায় না, তবুও ও ঘন ঘন আসে আমার বাড়িতে। কারা যেন এসে ভেঙে দিতে চায় সব পলেস্তারা, মুখ বিকৃত করে ভয় দেখায়। আমি আমারই মৃতদেহের উপর বসেছি আত্মহননে। তাদের তো তাতে নারাজ হবার দরকার ছিল না। কল্পনার টেকসই সিমেন্ট দিয়ে বানানো এই বাগান বাড়ি স্বয়ং কল্পনার কাছ থেকে আসতে চাইছে আমার কাছে। কোর্টের ভাষায় এ এক অবৈধ হাতছানি। আমি একে ভালো ভালো স্কুল ও কলেজে পাঠাতে চাইছি, যাতে একে আর কেউ আকাশের কুসুম বলে ব্যঙ্গ করতে না পারে। একদিন সে লেখাপড়া শিখবে, বড় হবে, শেয়ানা হবে এবং আমাকে না জানিয়েই অন্য কোথাও চলে যাবে। পরের লেখাটির নাম ছত্রাক। ইদানিং অকারণেই পাকা বাড়ির দেওয়ালে ছাতা পড়ছে। ভাঙা হয়, সারানো হয়, আবারও সেই একই সমস্যা। বহু রকমের নতুন নতুন উপায় নেওয়া হয়, ছত্রাক তবু তার জায়গা ছাড়ে না। অবশেষে রঙিন টাইলস এনে চাপা দেওয়া হয়। চাপা দেওয়া সেই দেওয়ালের দিকে তাকিয়ে দেখি, টাইলসের গায়ে রং দেখি, ছবি দেখি। দেখতে দেখতে একদিন চোখে পড়ে সব চাপা ঠেলে তারও উপরের দিকে এপাশে ওপাশে উকি মারছে ছত্রাকের অজেয় নকশা। পরের লেখা পংক্তিগুলির শিরোনাম পথ নেই, ঘরও নেই। তুমি রয়েছ প্রতিমধ্যে। আমার জন্যে আমার আজ কোনো পথ নেই। গলিপথ, মেঠো পথ, পিচ রাস্তা ছড়িয়ে ছিটিয়ে চারদিকে। আমাকে চেনে না কেউ। বড় বড় ডবলওয়ে, হাইওয়ে 6 লেন, কম বেশি দাম্ভিক সবাই। কাছে যেতে ভয় হয়। ঘরের কোনায় আছি, তার দেওয়ালও ভেঙে পড়েছে, খসে পড়ছে ছাদ। আত্মগোপন বলতে এইটুকুই। একটা বিষাক্ত উদ্বাস্তু সাপ সেখানে আশ্রয় চাইছে এখন। বেরিয়ে যেতে বলছে ফোঁস ফোঁস করে। যাব কোথায়? সম্পর্ক। তোমাদের কথা যে আমার ভাবনার মধ্যে নেই এমন ভেবো না।
ভাবনা নিজেই যেমন বেছে নেয় সিঁড়ি, বাজার, প্রমোশনের কথা, সেভাবেই সে বেছে নেয় কেবল প্রজাপতি নয়, তার সুককীটেরও কথা। বর্ষায় কেন্ন যথেচ্ছ জন্ম মৃত্যুর কথা। তোমাদের জন্য কেবল রুটিনের মতো নয় যে রুটিন, সেখানে সময় ধরা থাকে। একদিন মধ্যরাতে উঠে আমি ব্যস্ত জনপদকে দেখতে বার হই। মধ্যরাতেও সে কতটা ব্যস্ত! বড় বড় দোকানগুলোকে ঘুমানোর সময় কেমন লাগে। তোমাদের জন্য ফাঁকা রেখেছি বেশ কিছু পাতা, যাতে নিজের মতো করে লিখে নিতে পারো তোমাদের গ্রহ উপগ্রহের কথা। পরবর্তী লেখা, কাপুরুষের প্রেম। আমি বসে আছি এখানে, আর অদূরে একটা ভিজে জায়গায় মাটির নিচ থেকে দীপ দীপ করে বার হতে চাইছে খানিকটা যন্ত্রণা। ভালোবাসা ও আদর করার রক্তরস যাদের হাড়ের মজ্জায়, তারা একটু বেশি পরিমাণে ভঙ্গুর হয়। বাজারে ব্যস্ত লোকেরা তাদের কাপুরুষ বলে। কাপুরুষের প্রেম মেখে শীতের শুকনো ত্বককে মসৃণ করতে চাইবে না তুমি। এ সত্য পদার্থের কণার মধ্যে দেওয়া আছে কোডের ভাষায়। আমি এখানে বসে আছি, আর কোনো এক গ্যালাক্সিতে বসন্ত বোঝাই গাড়ি এসে থামল ঠিক তোমার বাড়ির দরজায়। কথা, আমি আর আগের মতো কথা বলতে পারি না। কথার বিকল্প শব্দ, কল থেকে জলে জল পড়া, এখন আর ডিকশনারিতে খুঁজে পাই না। এ শহরে বাস সার্ভিস এখন অনেক কমে গেছে। সেটা কি কারণ হতে পারে? এ বিষয়ে তোমার কি মনে হয়? আমি আর আগের মতো রাস্তা হাঁটতে পারি না। রাস্তাগুলো এখন বড় বড় হোটেলের দেমাকে ভরে গেছে। রাস্তা কি এখনো তোমাকে চিঠি লেখে? চিঠি, চিঠি ছাড়াই কেটে যাচ্ছে সব প্রহরগুলো। চিঠি তো এখন একটা মিথ কেবল। আমার এখনো মাঝে মাঝে ব্লেডে হাত কাটে, বিস্ময়করভাবে রক্তও বার হয়। সেজন্য অনেকেই আমাকে অসভ্য বলে। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি না থাকলে আমি আমার বাবাকে পেতাম না। সেই তিনি নিশিদিন কেবল চিঠি লিখতেন। চিঠি থেকে তখন বড় বড় পুকুর জন্ম নিত। সেরকম একটি পুকুরেই তার সলিল সমাধি হয়। চিঠি ছাড়াই বিয়ে হয়ে যাচ্ছে আজকালকার ছেলে মেয়েদের। আমি নিজের লেখা কিছু পংক্তি পড়ছি এই কারণে যে এই পাঠের মধ্য দিয়ে কিছু সাহস সঞ্চয় করে আমি অন্য কোনো কবির কবিতা পাঠের দিকে অগ্রসর হতে পারব। পরবর্তী লেখা পংক্তিগুলির নাম অধরা।
কিছু কবিতা আমার দরজার আড়ালে রয়ে গেল। ঘটনাটা যখন ঘটেছিল তুমি তখন অন্যের বাড়িতে একটা মস্ত বড় তুমি। একদিন বর্ষা চলে যাওয়ার পর অনেক খুঁজলাম, দরজা খুললাম, এধার ওধার করলাম, ভেঙে ফেললাম সব প্রাসাদ, খুঁজে পেলাম না। দরজা ছাড়াই ঘর বানাবো এবার। ফাঁকা থাকবে, খোলা থাকবে, উর্বর মাটি থাকবে সেখানে। তোমার আলো। এক সপ্তাহ টানা বৃষ্টির পর একটা পুরনো ভাঙা বাড়ির দেওয়ালে একটু রোদ পড়েছে। বাড়িটা পুরনো হলেও রোদটাকে আলো বলেই মনে হচ্ছে। এ সময়ে শুকিয়ে যাওয়া শাল গাছটার তলায় তোমার একটা চিঠি পৌঁছানোর খুব দরকার ছিল। 10 বছর আগে যখন চিঠির বয়স ছিল ভরা যুবতী, কবিতার লাইনের ভেতর এখনো সে তেমনই আছে। সেলফি তুলে সে ওই বাড়িকে তোমার চিঠি পাঠাতো কয়েক বছর আগেও। তোমার ওখানেও কি বৃষ্টি হয়েছিল এই সপ্তাহটির কখনো কোনো দিন? আজকের মতো আমার এই শেষ অসংলগ্ন, অর্থহীন, অকাব্যসুলভ রচনাগুলির শেষ রচনাটি সবাসনে। বই খাতাগুলো পাশেই শুয়ে আছে। তারাও আমার মতো নির্লিপ্তির রোগে যেন আক্রান্ত। যে আগুন তাদের ভিতরেই রাখা আছে কালির অক্ষরে আটকে থাকতে থাকতে ফ্রিজ হয়ে গেছে। হাসপাতালের মধ্যে ধর্ষণ, শ্মশান থেকে এসে বুথ দখল করে ভোট নেওয়া, টাকার হাওয়ায় পাপের ধুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা, এসব তারা কিছুই দেখছে না, শুনছে না। আমার মতোই তারা সহ্য শক্তির মাত্রা অপরিসীম বানিয়ে নিয়ে যন্ত্রণাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে। তীব্র নীরবতার একটা শক্ত ভাষা দিয়ে। আমি আর কিছুই দেখছি না, শুনছি না, কিছুই পড়ছি না, কিছুই লিখছি না। পরবর্তী আসনে যাবার আগে সবাসনে নীরব রয়েছি। বই খাতাগুলো আমার সঙ্গেই আছে। পড়লাম নিজের লেখা অর্থহীন, অপ্রাসঙ্গিক, অসংলগ্ন কিছু কথাবার্তা। নমস্কার।